আমি যখন আমার বান্ধবীদের সাথে কথা বলতাম, আমার হাজবেন্ড বলতো যে আল্লাহ তোমার বান্ধবী কত সুন্দর। আমার চোখে কি আগে ওইটা পড়লো না? এরপর আমার ছোট বোনকেও ছাড়া হয়নি, আমাকে বলতো যে তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ছোট বোনকে পাঠায় দাও। এবার আপনি তার ক্যারেক্টারটা একটু দেখুন না। আপনারা যারা এক বিয়ে করছেন আপনাদের কি ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? ওই মাদানি সামনে জিজ্ঞাসা করলে ওনে বলবো কি আমি আমার প্রথম স্ত্রীকে ভালোবাসি। এবার তোমার ভালোবাসা রে, হ্যাঁ তোমার ভালোবাসা এগুলা কুত্তা বেলার কানে দাও। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো দ্বিতীয় বিয়ে করা রফিকুল ইসলাম মাদানী হুজুরের প্রথম স্ত্রী রফিকুল ইসলামের সাথে একই করলেন। যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ করলেন মিজানুর রহমান মাদানী হুজুর। কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার হাজবেন্ড বলে তার বোঝের বউ সুন্দর, পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি এবার হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, আর আমার আব্বু হচ্ছে একজন বিজনেসম্যান। আমার আব্বুর বড় সন্তান আমি। আমার হচ্ছে ওর সাথে পরিচয়টা হয়েছিল 2022 সালের শেষের দিকে, ফেসবুকের ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে আর কি। তখন ওই মুহূর্তে আমার বাসা থেকে ছেলে খোঁজা হচ্ছিল আমাকে বিয়ে দিবে সেজন্য। আর সেও হচ্ছে ওই মুহূর্তে মেয়ে খুঁজতেছে যে সে বিয়ে করবে। সো ওইভাবে আমাদের পরিচয়টা হয় ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে। দেন আমরা ফেসবুকে কথা বলতাম, সে তার পরিচয় সবকিছু দিল, আমি আমার পরিচয়টা ওকে দিলাম। এরপর ও আমাকে পছন্দ করলো। আমাদের প্রথম আলাপটাই হয়েছিল বিয়ে কেন্দ্রিক। তো আমি কি আদৌ কি তাকে বিয়ে করবো কিনা এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি। তো এক পর্যায়ে হচ্ছে ওর কথাবার্তা আমার কাছে ভালো লাগতো, সে অনেক টেক কেয়ার করতো আসলে। মানে সে দিনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম সে আমাকে দিত। তো এই লোভ থেকেই আসলে আমি ওর প্রতি মানে উইক হয়ে যায় আরো বেশি, যে না ঠিক আছে আমি ওকেই বিয়ে করব। আমার তাকে অনেক বেশি ভালো লেগে গেছিল, মানে ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার তাকেই লাগবে। পরে সে তার ফ্যামিলিকে জানায় যে তার একজনকে পছন্দ হয়েছে, এটা ফ্যামিলিগত ভাবে কিভাবে কি করা যায় এটা বলে। তো এরপরে তার মা হচ্ছে আমার সাথে উনি কথা বলে, মানে আমাকে ভালো লাগে, আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, ওনারা আসতে চায় আমাদের ময়মনসিংহ আমাদের বাড়িঘর দর দেখার জন্য বা আমাকে সরাসরি দেখার জন্য। তো আমার আম্মু তো প্রথমে রাজি ছিল না, পরে আমার মুখের দিকে তাকিয়ে উনি রাজি হইছে। আমার আব্বুকে অনেক বুঝায় রাজি করাইছে যে আয়শা দেখা যাক, আর দেখে গেলে তো অনেক সময় বিয়ে হয়ে যায় না। তারপর হচ্ছে ওদের বাড়ি থেকে তারা ফ্যামিলি সহ মানে আমাদের ময়মনসিংহ আসলো আমাকে দেখার জন্য। তারা আমাকে হচ্ছে দেখে পছন্দ করলো, পছন্দ করার পরে তারা ঢাকায় চলে গেল। চলে যাওয়ার পরে তারা কোনো কল দিয়ে এই বিষয়ে কোনো কিছু বলতেছিল না, কিন্তু আমি একটু মানে আপসেট হয়ে গেছিলাম যেহেতু ওকে আমার ভালো লাগছে। তো তারপরে মনকে বুঝাই নিছি যে হয়তো এটা আমার নসিবে নাই। আর আমি ওকে তখন বলছি যে আপনার আম্মার পছন্দ হয়তো ঢাকায় আপনাকে কোথাও বিয়ে করাবে, তো আপনি ওইখানে বিয়ে করে নেন। তো এটা বলে ওর সাথে আমার কথা বলাটা ওইখানে শেষ হয়ে যায়। কোনো ধরনের কন্ট্রাক্ট ছিল না, আমার বাসা থেকে বলছিল ওকে যেন আমি ব্লক করে দিই। তো আমি আমার ফ্যামিলির কথা মতো ওর সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছিলাম অলমোস্ট 6 মাস। 6 মাস পর সে নিজে থেকে আবার হচ্ছে আমাকে নক দেয়। তো নক দিয়ে সে আমাকে বলে তার বাসা থেকে প্রায় 20টা মেয়ে দেখছে, কিন্তু তার নাকি মন হচ্ছে আমার এখানে পড়ে আছে, সে অন্য কোথাও বিয়ে করবে না, মানে তার আমাকে এতই পছন্দ। তা আমি বলছি এগুলো তো আমাকে বলে লাভ নেই, যেহেতু বিষয়টা শেষ হয়ে গেছে তার নতুন করে এগোনোর কোনো দরকার নেই। সে বলে যে না, মানে আমি আসলে যেভাবে পারি আমি তোমাকে বিয়ে করবো, আর আমি এটা আমার ফ্যামিলিকে জানাই। তো সে আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, সে আমার নানুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে, সে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছিল। তো এরপরে আমার ফ্যামিলি থেকে বলে তো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। তো সে ওই মুহূর্তে কি করে, মানে তার বাসায় সে অনেক বেশি মানে এটা বলা শুরু করে যে এখানে যদি বিয়ে না করাও তাহলে হচ্ছে মানে আমি মারা যাব, এই টাইপের কথা বলে ওনাদেরকে রাজি করায়। রাজি করানোর পরে তার আম্মা হচ্ছে আমার আমার মাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার আম্মুর কাছে অনেক মানে রিকোয়েস্ট করে যে হচ্ছে আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমার ছেলেটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা করে, এই টাইপের কথাগুলো বলে আমার মাকে আর কি নরম করার চেষ্টা করছে। তো আমার আম্মু হচ্ছে এক পর্যায়ে রাজি হইলো। পরে একটা ডেট ফিক্সড করে, ডেট ফিক্সড করার পরে তাদের বাসায় হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে প্রায় 8 থেকে 9 জন আর কি যায়। আমার যে পাগলামো গুলো ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে না আমার ওকেই লাগবে, আমারও ওই মুহূর্তে মনে হইতো যে আমার ওকেই লাগবে। তো আমার জন্য শুধুমাত্র আমার আম্মু তাদেরকে বলে যে না ঠিক আছে তোমরা কথাবার্তা ফাইনাল করে আসো, মেয়েকে এখানে বিয়ে দিব।
এটা আমার আম্মু আমার মামাদেরকে জানায়। মানে ওই দিনই যেদিন দেখতে গেছে ওই দিনই হচ্ছে তারা আরেকটা বিষয় ক্লিয়ার করছিল যে পুরান ঢাকার নিয়ম যে মেয়ের বাসা থেকে কিছু উপহার দিতে হয়, এটা ওই দিনই তারা বলতেছিল আমার মামাদেরকে। তারপরে আমার ফ্যামিলি রাজি হয়, বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা মেয়ের জন্য ফার্নিচার টার্নিচার সবকিছু দিয়ে দিব। পরে বিয়ের ডেটও ফিক্সড করা হলো। তারপর হচ্ছে 15 সেপ্টেম্বর তারা হচ্ছে আমাদের বাড়িতে আসে, আমার বিয়েটা হইলো। বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে ওরা ঢাকায় চলে গেল। আমার বিয়েতে হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল। তো এরপরে হচ্ছে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ভালোভাবে বরণ করে হচ্ছে বাসায় তুলছে। শুরুতে প্রথম কিছুদিন ঠিকঠাকই ছিল। আমার বিয়ের 3 দিনের মাথায় তাদের কাছে মনে হয়েছে আমি বেশি সুন্দর না, আমি চিকন কেন, এগুলো নিয়ে আর কি তাদের অনেক মন্তব্য ওই মুহূর্তে আর কি আসতেছিল। আমাকে নিয়ে নাকি সমাজের হাটে আর কি তোলা যাবে না, তারা আরো সুন্দরী মেয়ে চাইলে তাদের ছেলের জন্য আনতে পারতো, তাদের ছেলে কেন আমাকে সিলেক্ট করলো। এই কথাগুলো যখন আমার শাশুড়ি আর আমার ননাস বারে বারে বলতেছিল, ওই মুহূর্তে আমার হাজবেন্ড চিন্তা করেছে আমাকে ডাক্তার দেখাবে। আমার হাজবেন্ড কিন্তু ওই মুহূর্তে আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু করে নাই। সে যেহেতু আমাকে পছন্দ করে নিয়ে আসছে, তো এখানে তার কোনো কিছু বলার রাইটস নাই। তো সে আমাকে বিয়ের 1 সপ্তাহ পরে সে আমাকে ঢাকা পিজি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। ডাক্তার দেখানোর কারণ ছিল যে আমি শুকনা কেন। প্রতিনিয়ত আমার শাশুড়ি ননাস শুধুমাত্র আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে, আমার বডি ফিটনেস নিয়ে ওকে মানে বাজে কথা বলতো। আর আমার হাজবেন্ড ওই মুহূর্তে তাদের মানে কথার কোনো উত্তর দিত না, প্রতিবাদ করতো না, অনেক বেশি বাজে কথা বলতো যেটা আমি নিতে পারতাম না। এগুলা বলে বলে মানে আমার হাজবেন্ডের মাথাও নষ্ট করে ফেলতো। মানে ওদের কথা শুনে শুনে এক পর্যায়ে আমার হাজবেন্ডও বলতে শুরু করছে পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি যখন আমার বান্ধবীদের সাথে কথা বলতাম আমার হাজবেন্ড বলতো যে আল্লাহ তোমার বান্ধবী কত সুন্দর, আমার চোখে কি আগে ওইটা পড়লো না। এরপর আমার ছোট বোনকেও ছাড়া হয়নি, আমাকে বলতো যে তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ছোট বোনকে পাঠায় দাও। সে বলতেছিল যে তোমার ছোট বোন বেশি সুন্দর, তুমি চলে যাও, তোমার ছোট বোনকে পাঠায় দাও। তা আমি এগুলো ভাবতাম যে সে হয়তো দুষ্টামি করে বলে, কিন্তু সে এই কথাগুলো মোটেও দুষ্টামি করে বলে নাই, সে একদমই সিরিয়াস ভাবেই কথাগুলো বলতো। কিন্তু আমি বিষয়গুলোকে সিরিয়াসলি নেই নাই। পরে তার যে হচ্ছে মামারা আছে, তার মামারা হচ্ছে ইমোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন মেয়ের ছবি পাঠাইতো মেয়ে দেখার জন্য। আমি তার সামনে বসে আছি, ওই মুহূর্তে সে বিয়ে করবে, মেয়ে দেখতেছে। তো এই ব্যাপারটা মানে দেখার পরে আমার খুবই অবাক লাগছে। পরে তো আমি ওই দিন অনেক কান্নাকাটি করছি। তো এভাবে করে হচ্ছে 2 মাস কেটে গেল তার সাথে আমার। পরে এক পর্যায়ে তাদের এই যে এরকমের হচ্ছে অত্যাচারের কারণে আমি চলে আসি বাপের বাড়ি। তখন বাপের বাড়ি আসার পরে আমি লং টাইম ছিলাম। আমার ফ্যামিলি থেকে ভাবছিল যে এরকম হইতে থাকলে তো আসলে সংসার এখানে কিভাবে আমি করব। আমার হাজবেন্ড যেন ঠিক হয় এর জন্য আমাকে আর দিতে চাইতেছিল না। ওই মুহূর্তে বলছিল যে তুমি আমাদের বাসায় আসো, আমরা এটা নিয়ে বসি, কি হয়েছে না হয়েছে, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমার মেয়েকে আমি শাসন করব, আবার যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমরা দেখতে চাই কি ভুল, এগুলো সমাধান করার দরকার আছে, এইভাবে তো আর হয় না। তো এটা বলার পর সে কোনোভাবে আসতে রাজি না, সে আমার সাথে ঠিক মতো কথাবার্তা বলতো না। তো আমিও ভাবছিলাম যে প্রথমে যে আমি আর ঢাকায় যাব না, ও যদি আসে আমাকে নিয়ে যায় তাহলে যাব। বাপের বাড়ি 2 মাসের মতো ছিলাম, সেও আমাকে নিতে আসে না। আর আমার ফ্যামিলি থেকেও বলতেছে যে না আমাকে আর ওইখানে দিবে না। তো মানে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে না আমার সবকিছু বাদ আমার আগে সংসার লাগবে, যেই যাই হয়ে যাক আমার সংসার লাগবেই লাগবে। আমি কোনোভাবে ডিভোর্সি একটা পেতে চাই না, আমি ডিভোর্সি হইতে চাই না। এরপর আমার ফ্যামিলিকে আমি অনেক বুঝায়া, আমার বাবাকে আমি অনেক বুঝাইলাম আমাকে শ্বশুর বাড়ি দিয়ে আসো। তারপর আমার বাবাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। তখন আমার হাজবেন্ড কিন্তু বলছিল যে আমি জানি আমার মা আমার বোন তোমার সাথে অনেক অন্যায় করে, তুমি একবার ঢাকায় আসো, তোমাকে নিয়ে আমি আলাদা বাসা ভাড়া নিব। তো আমি ওই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে ঢাকায় চলে গেলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পরে হচ্ছে তারা আমাকে কোনোভাবে বাসায় তুলবে না। আমার বাবাকে বলতেছিল যে হচ্ছে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান, ওর সাথে হচ্ছে ওর সংসার মানে আমরা করাবো না। আমি আমার শাশুড়ির পায়ে ধরলাম, ধরার পর আমি বলেছি যে আমি আমার বাপের বাড়ি গেছি, এটা আমার ভুল হয়েছে, আপনারা আমাকে মাফ করে দেন, আমাকে আমার সংসারটা করতে দেন। আমাকে বাসায় তুলে নিচ্ছে, তুলে নেওয়ার পর আমার আব্বু আমাকে ওইখানে রেখে চলে আসছে। কাকা, রফিকুল ইসলাম মাদানি তার প্রথম স্ত্রী অসুস্থ থাকার কারণে উনি আবার দ্বিতীয় বিয়ে করছে, কি বলবেন এই নিয়ে? কাকা কে কমো, ওই রফিকুল ইসলাম মাদানি হয়তো উনি অনেক বড় একটা আলেম, তা ঠিক আছে। ওনার প্রথম স্ত্রী অসুস্থ,
একটা মানুষ অসুস্থ হইতেই পারে, তার পরবর্তী সময়ে উনি দেখা গেল যে দ্বিতীয় বিয়ে করে ফেলাইলো, তাইলে কেমন হইলো? ওই মাদানী সাহেবকে জিজ্ঞাসা করলে উনি বলবো কি আমি আমার প্রথম স্ত্রী ভালোবাসি। আরে তোমার ভালোবাসা রে, হ্যাঁ তোমার ভালোবাসা এগুলা কুত্তা বেলার কানে দেওগা। হ্যাঁ কয়েকটা দিন এই তো তোমার প্রথম স্ত্রী একটু অসুস্থ হয়েছে, তারপরেই তুমি দ্বিতীয় বিয়ে করলা, তাইলে কেমন হইলো? আমি তো এটা বুঝি না কাকা, যত কথাই কর আমরা অনেকেই অনেক কথা, অনেক বড় মানুষ, টাকা পয়সা থাকলেই অনেক কিছু এগুলা কাকা আমার মাথায় ঢুকে না। হ্যাঁ মানুষ হলো তার স্ত্রী অসুস্থ হয়েছে, সে হইলো তার চিকিৎসা করব, সেবা করব, আর হলো উনি বিয়ে করে হয়েছে, তাইলে কি হইলো? তাইলে আমাদের সমাজ, আমরা আলেমদেরকে মানি, বিশ্বাস করি, এত শ্রদ্ধা করি কোন কারণে? হ্যাঁ এদের কর্ম তো ভালো নয়। এদের কর্ম যদি ভালো হইতো, এইটা রফিকুল ইসলাম মাদানী অল্প সময়ের জন্য কত মানুষ আমরা দেখছি গ্রামগঞ্জে বা আমাদের পরিচিতির মধ্যে তো পাওয়া গেছে, যুগের যুগ এক যুগ 10 বছর 15 বছর তার স্ত্রী হইলো অসুস্থ হয়ে থাকে, তারপর উঠে সে বিয়ে করে না, আর উনি কয়েকদিনের মধ্যে আমার বিয়ে করে ফেলাইলো। এটা কাকা যে যতই করে, উনি বড় মানুষ, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এটা মেনে নিলাম না। কারণ হইলো ওনার কাছে জিজ্ঞাসা করলো যে আমি আমার প্রথম স্ত্রী খুব ভালোবাসি। আর ওই যে বললাম যে এই ভালোবাসা, হ্যাঁ এগুলো মুখের ঠোঁটের বাইরের ভালোবাসা, এই ঠোঁটের বাইরের ভালোবাসা যারা আমরা জানি তারা আমার মনে হয় কি মানুষ হিসাবে চলে না, সমাজের মধ্যে ঘৃণিত মানুষ, যে যত বোঝে গিয়ে মানুষ। আমি আজকে অসুস্থ হইতে পারি, স্ত্রীকে কালকে যে বিয়ে বসবো বা 2 মাস পরে বিয়ে বসবো, তা কিন্তু বসবো না, সে আমার সেবা করবো। আর মাদানী সাহেব যা করলেন এটা আমার মনে যে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এগুলো আমরা মানি, আমি মানি না, অন্য মানুষ মানলে কিচ্ছু যায় আসে না। আর উনি যত বড় মানুষ তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ ওনার স্ত্রী উনি যদি সেবা করতো, স্ত্রীটা মইরা যাওয়ার পরে ওনার বিয়ে করা একটা ঠিক আছিল। হ্যাঁ তা না করিয়া স্ত্রী অসুস্থ, তা দেখেই উনি আবার বিয়ে করে আবার টকটক একটা মেয়ে নিয়ে আসলো, তাইলে কাকা হইলো না। যত কথাই কর রফিকুল ইসলাম মাদানী অনেক বড় মাপের লোক, বড় মাপের আলেম, তা হোক ওনার শিক্ষা দীক্ষার মধ্যে তো ভালো কিছু আমি পাইলাম না। ভালো কিছু পাইলে তাদের আমি সম্মান